ফকফকে পরিষ্কার আকাশ আর রৌদ্রোজ্জ্বল দিনের আগমনী বার্তা নিয়ে সূচনা হয়েছে আরও একটি সুন্দর সকালে। আজকের আবহাওয়াটা প্রাণ জোড়ানোর মতো সুন্দর। চারিদিকে তাকালেই কেমন মন ভালো হয়ে যায়। কুসুম গরম সূর্য কিরণ আর ভোরের বাতাস গায়ে মাখাতে আজ বহুদিন বাদে ফ্রন্ট ইয়ার্ডের বেঞ্চিতে এসে বসেছে কৃতিক। দু হাতে মুষ্টিবদ্ধ হয়ে আছে কফির কাপ আর আইপ্যাড। তবে আপাতত আইপ্যাডে চোখ নেই ওর, বরং দু চোখ নিষ্পলক বিচরণ করছে চারিদিকে সবুজে ঘেরা অরণ্যে। কোনোদিন দেশে ফিরবে না বলে বছর তিনেক আগেই ছোট মোটো এই অত্যাধুনিক ডুপ্লেক্স বাড়িটা কিনেছিল কৃতিক। তখন কি আরও জানতো যে 3 বছরের মাথায় এসে ওর অষ্টাদশী পিচ্ছি এলোকেশি এই বাড়িতেই প্রথম পা রাখবে, দিনরাত যাপন করবে। জানলে হয়তো বাড়িটাকে মন মতো ঢেলে সাজাতে পারত। অরুর তো আবার হ্যালো কিটি খুব পছন্দ। বাড়িটা হ্যালো কিটি থিমে তৈরি করলে কেমন হতো? কথাটি ভাবতেই এক মনে হেসে ওঠে কৃতিক। ঠিক তখনই ওর আজগবি ভাবনা সুতো ছিঁড়ে যায় সামনের ফ্রেঞ্চ গেট থেকে আসা কলিং বেলের টিং টিং আওয়াজে। কে এসেছে দেখার জন্য কৃতিক উকি দিতে যাবে, তার আগেই মেইন ডোর খুলে বেরিয়ে আসে অরু। তারপর ফ্রন্টিয়ার পেরিয়ে সোজা এগিয়ে যায় গেটের কাছে। অরুর পরনে ছিল হোয়াইট পিঙ্ক কম্বিনেশনে সিল্কের পাজামা। রেশমের মতো হাঁটু অবধি লম্বা চুলগুলো ছিল পুরোপুরি বাঁধন হারা। অরুর পরনে নিজের কিনে দেওয়া পাজামা সেট দেখে কৃতিকের বেশ ভালো লাগলো। এই প্রথম কৃতিক কারোর জন্য কিছু নিজের হাতে কিনেছে। অরু আজ আবার সেটা পরেছেও, ভালো লাগেরই কথা। এই তো কালকেরই ঘটনা। সন্ধ্যাবেলা ভার্সিটি থেকে ফিরে একাই খুঁড়িয়ে খুঁড়ে গাড়ি থেকে নেমেছিল অরু। তবে গাড়ি থেকে নামতেই খুব বড়সড় একটা ঝটকা খেয়ে অগত্যই বিস্ময়ে আপনা আপনি দুঠোঁট আলাদা হয়ে গিয়েছিল ওর। এইবারের গ্যারেজে কখনো আসা হয়ে ওঠেনি অরুর, আজকেই প্রথম ছিল। তাই কৃতিকের যে এত এত রাইডিং বাইকের কালেকশন আছে সেটাও ওর অজানাই ছিল। পুরো গ্যারেজ 4 চাকা বলতে একটা মার্সিডিজই রয়েছে কেবল, বাকি সব নামি দামি ব্র্যান্ডের বাইক কালেকশন। ওরও মনে মনে ভাবলো এটাকে কোনো বাইকের শোরুম বললে মন্দ হবে না বই কি। চারিদিকে চোখ বুলিয়ে অরু যখন অবিশ্বাসের নজরে কৃতিকের পানে চাইলো, কৃতিকের মুখভঙ্গি তখন খুবই স্বাভাবিক। ও নিজ হাতের আঙুলের চাবির রিংটা ঘোরাতে ঘোরাতে গ্যারেজ থেকে বেরিয়ে যেতে যেতে বলল, গাড়িতে একটা প্যাকেট আছে, নিয়ে যাস। অরু ভ্রুকুটি করে শোধায়, কার প্যাকেট? আমার। কৃতিক না ঘুরে জবাব দিল, তো কার? কিন্তু আমার জন্য হঠাৎ? কৃতিক হাঁটার গতি থামিয়ে প্রথমে নাক টেনে বুক ভরে বাতাস নেয়, তারপর বলে, তুই ঘুমালে যে অর্ধনগ্ন হয়ে থাকিস সেটা আদৌ জানিস? কে? লজ্জা আর বিরক্তির চরম সীমানায় গিয়ে শব্দটা উচ্চারণ করল ওরু। কৃতিক আবারও স্বস্থানে দাঁড়িয়ে থেকেই বেশ সাবলীল ভঙ্গিতে বলল, আমি তো জানি, আর তাছাড়া আমার আমানতের খেয়ানত করার কোনো অধিকার তো তোর নেই, তাই ঢেকে রাখার ব্যবস্থা করেছি মাত্র। সময় হলে নিজের জিনিস নিজে ঠিকই বুঝে নেব, তখন আর তোকে জ্বালাতে আসবো না। নিজের হাত দিয়েই ঢাকবো সবটা। আর দরকার পড়লে বাক্যটা কেন যেন শেষ করল না কৃতিক, বরং তাড়াহুড়ো করে ওরুর সামনে থেকে চলে গেল। আমানত, খেয়ানত কিংবা কৃতিকের ঘোরানো পেঁচানো কথা কোনোটাই তখন আর মাথায় ঢোকেনি অরুর। ও তো স্রেফ উপহারটুকু গ্রহণ করেছে। একটা দুটো নয়, পুরো 10 কালারের 10টা পাজামা সেট ছিল প্যাকেটে। দেখেই বোঝা যাচ্ছিল পাজামাগুলো খুব দামি, গায়ে চড়ালেই কেমন চোখ ভার হয়ে ঘুম চলে আসে। কালকের কথা আজও মনে করে মুখের কোণে আঙুল ঠেকিয়ে ঠোঁট কামড়ে এক মনে হাসছে কৃতিক। আশ্চর্য, মনে মনে ভাবছে, সত্যি যদি দিশেহারা হয়ে কাল কিছু করে বসতাম, অধিকার খাটাতে গিয়ে দূরত্বের প্রাচীর ভেঙে ফেলতাম, তাহলে কি খুব বেশি বাড়াবাড়ি হয়ে যেত? ওদিকে অরু নিজের কোলের মধ্যে ছোট্ট বিড়ালছানা ডোরাকে নিয়ে এগিয়ে গিয়ে গেট খুলতেই চোখের সামনে ভেসে উঠল চেনা পরিচিত সেই সুদর্শন মুখখানা। তবে এই মুখটা অরুর থেকে বেশি অনুর পরিচিত। ও এক পলকে উপর থেকে নিচ পরক করে নিল তার। একগুচ্ছ শুভ্র রঙা টিউলিপ হাতে নিয়ে ফর্মাল গেট আপে দাঁড়িয়ে আছে প্রত্যয়, চোখে অপরিবর্তিত চিকন ফ্রেমের চশমা। তো মনে হয় পাওয়ার আছে। তাই কয়েক মিনিট বিনা বাক্যে অতিবাহিত হয়ে যায়, তবুও অরুর ধ্যান ভাঙল না। তাই অরুর দিবা স্বপ্নকে বাস্তবে ফিরিয়ে আনতে হাত নাড়িয়ে ডেকে উঠল প্রত্যয়, হ্যালো। তৎক্ষণাৎ ধ্যান ভেঙে গেল অরুর। সংকুচিত হয়ে বলল, হ্যাঁ, আপার কাছে এসেছেন তাই না? আপা বাসাতেই আছে, আসুন আসুন। প্রত্যয় গেট দিয়ে ভেতরে যেতে যেতে বলল, অ্যাকচুয়ালি আমি অনুর কাছে নয়, কৃতিক ভাইয়ের কাছে এসেছি। কিছু ফাইলে আর্জেন্ট সিগনেচার লাগতো। ওহ, ওই তো ভাই।
হাত কয়েক দূরে কালো রাঙা বেঞ্চিটাকে আঙুল উঁচিয়ে দেখালো প্রত্যয়। তারপর অরুকে রেখেই এগিয়ে গেল সেদিকে। অন্যদিকে অরু দৌড়ে গিয়ে অনুকে বাইরে নিয়ে এলো। অরুর টানাটানিতে অনেকটা হন্তদন্ত হয়েই বেরিয়ে এলো অনু। একটা লং কুর্তি আর লেগিংস পরিহিত অনু তাকিয়ে আছে প্রত্যয়ের পানে। ওদিকে কাজের ফাঁকে প্রত্যয়েরও চোখ সারেনি ঘুমো ঘুমো অনুর মায়াবী মুখশ্রী থেকে। অরু টানাটানি করছে দেখে অনু বিরক্ত হয়ে বলল, উহ ছাড় না অরু, কৃতিক ভাইয়া বসে আছে, তার সামনে তুই যদি এমন বাচ্চামো করিস কি বলবে বলতো? আরে কিচ্ছু বলবে না, আয় তো তুই। অরুর এক হাতে তখনও ঘাপটি মেরে বসে আছে বিড়ালের বাচ্চা ডোরা। অনুর সামনে এগোতে এগোতে ভাবছে সেদিন রাতের কথা। সেদিন বৃষ্টির অজুহাতটা তো নিছকই বাহানা ছিল, কারণ সেদিন হসপিটাল থেকে বের হতেই দেখা মেলে ছাতা হাতে দাঁড়িয়ে থাকা প্রত্যয়ের। প্রত্যয়কে দেখে অবাকের চরম সীমানায় গিয়ে অনু তখনও শুধালো, আপনি এখানে? প্রত্যয় মৃদু হেসে জবাব দিয়েছিল, আপনার জন্যই দাঁড়িয়ে আছি। আর তারপর বৃষ্টি ভেজা মনোমুগ্ধকর একটা সিম্পল কফি ডেট। একজন আরেকজনের পরিচয় তো দূরে থাক, নামটুকু পর্যন্ত জানতো না, তবুও মন গহীনে কোথাও ঘন্টা বেজেছিল দুজনেরই। অনুর মনে হয়েছিল যে মানুষটা এত বার করে সাহায্য করেছে তার সাথে এক কাপ কফি তো পান করাই যায়, পরিচয় দিয়ে কি আসে যায়। তবে আজ এই মুহূর্তে প্রত্যয়ের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে সে পরিচয় দিতেই একেবারে আট ঘাট বেঁধে সকাল সকাল বাড়ি বয়ে এসেছে। বাড়ির ফ্রন্টিয়ারটা নরম সবুজ ঘাস আর বিভিন্ন সৌন্দর্যবদ্ধ গাছগাছালি দিয়ে ভরা। সেই গাছেরই ফাঁকফোকর গড়িয়ে আলো ছড়াচ্ছে একটু একটু সূর্যকিরণ। আর সেই আলো ছায়ারই মাঝেই মুখোমুখি হয়ে দাঁড়িয়ে আছে প্রত্যয় ও অনু। অনুর পেছনে অরু আর ডোরা। অন্যদিকে ওদের থেকে খানিকটা দূরে এখনো আইপ্যাডে খুব মনোযোগ দিয়ে কিছু একটা করছে কৃতিক। প্রত্যয় নিজের হাতে থাকা টিউলিপ গুচ্ছ এগিয়ে দিয়ে বলল, শুভ সকাল মিস অনন্যা শেখ, আমি প্রত্যয় এহসান, এফও অফ জেকে গ্রুপ। অরু হকচকিয়ে অনুর দিকে এগিয়ে এসে মিনমিনিয়ে বলল, আপা উনি প্রত্যয় এহসান, উনিই মনে হয় আমাদের জন্য ভিসা টিকিটের সব ব্যবস্থা করেছিলেন। প্রত্যয় চোখ সরিয়ে অরুর দিকে তাকিয়ে বলল, হ্যাঁ ঠিক বলেছ তুমি। অনু কথা ঘুরিয়ে বলল, তাহলে আপনি আমাকে চিনতেন তাই তো? প্রত্যয় মৃদু হেসে জানাই, কিছুটা। অনু সহসা হেসে টিউলিপ ফুলগুলোকে গ্রহণ করে বলে, ধন্যবাদ, ওয়েলকাম। প্রত্যয়ের ঘোর লাগানো চোখ দুটো ছিল তখনও অনুর নিষ্প্রভ চোখে নিবদ্ধ। ওদিকে কৃতিকের চোখ দুটো অরুর চোখে, একই ঘোর, একই কামুকতা। কৃতিকের চোখে খানিকটা বেশিই হবে। কৃতিকের সে ঘোর লাগা চোখে চোখ পড়তেই কেঁপে উঠল অরু। হুট করেই কেন যেন শরীরের প্রত্যেকটা লোমকূপ দাঁড়িয়ে গেল। সেই সাথে তলপেটের মধ্যে অনুভব হলো অজানা এক গুড়গুড়ানি। এটা মোটেই খিদের পূর্বাভাস নয়। তাহলে এটা কেমন অনুভূতি? আগে তো কখনো হয়নি এমন। সামান্য চাহনিতেও কারোর এত জোর থাকে? চোখের চাউনি দিয়ে পুরো ঝড় বইয়ে তুলকালাম বাঁধিয়ে দিল শরীরের রন্ধে রন্ধে। তবুও সবটা গতানুগতিক উপেক্ষা করে গেল অরু। পেছন থেকে অনুদের চোখে চোখে কথা আদান প্রদানের মাঝে বাম হাত ঢুকিয়ে দিয়ে অরু বলে উঠল, হাই আপা, অনেক তো হয়েছে তোদের আলাপ পরিচয়, এখন চল, খিদে পেয়েছে। আমাকে আবার খেয়ে ভার্সিটি যেতে হবে, তাছাড়া তুই তো হসপিটালে মায়ের কাছে যাবি। অরুর কথায় সম্মতি ফিরে পেল অনু। সেই সাথে অজানা একরাশ লজ্জারা প্রজাপতির ন্যায় ঘিরে ধরল ওকে। ও তাড়াহুড়ো করে ভেতরে যেতে যেতে বলল, খাবার দিচ্ছি, দ্রুত আয়। পরিবেশটা থমথমে আর অস্বাভাবিক। প্রত্যয়ের নিজেরও কেমন লজ্জা লজ্জা পাচ্ছে। এই পরিস্থিতি স্বাভাবিক করতে প্রত্যয় অরুর কোলে ঝিমোতে থাকা ডোরাকে দেখিয়ে বলল, বিড়াল কোথায় পেলে? না মানে আগে তো ছিল না। অরু ডোরার মাথায় আদুরে হাত বুলিয়ে দিয়ে বলল, কাল রাতে ব্যাকইয়ার্ডে কুড়িয়ে পেয়েছি, ঠান্ডায় কাঁপছিল, তারপর ঘরে নিয়ে এসেছি। আর তারপর? প্রত্যয় জিজ্ঞাসা হয়ে শুধালো, তারপর? অরু কৃতিকের দিকে দাঁত কটমিটিয়ে তাকিয়ে বলল, কিছু না। বাই দ্য ওয়ে, নাইস ক্যাট। প্রত্যয়ের কথায় বাদ সেধে বলে, ও ক্যাট না, ও আমার বাচ্চা ডোরা। মাথা খারাপ? আমি কেন বিড়ালের বাচ্চা জন্ম দিতে যাব? পেছন থেকে ভেসে আসা কৃতিকের অযাচিত বাক্যে অরু প্রত্যয় দুজনই বোকা বনে গেল। অরু মুখে ভেঙচি কেটে মিনমিনিয়ে বলল, আপনার বাচ্চা কেউ বলবেও না। ভালোবাসার দরদ বলতে কিছু আছে নাকি হৃদয়ে? থাকলে আমাকে আর ডোরাকে অমন মাঝরাতে বাইরে বের করে দিতে পারতেন না। ওর ভাবনার মাঝেই কৃতিক ওদের কাছে এগিয়ে এসে আইপ্যাডটা অরুর দিকে এগিয়ে দিয়ে বলল, অরু এটা নিয়ে ভেতরে যা, আমার প্রত্যয়ের সাথে কিছু পার্সোনাল কথা আছে। অরু ঠোঁট উল্টে ভেতরে যেতে আইপ্যাডটা খুলে দেখতে লাগলো।
আর প্রথমে যেটা সামনে আসলো সেটা অডিও বুক, হান্টিং অ্যাডলিন। বইয়ের নামটা দেখেই চোখ মুখ কুঁচকে গেল অরুর। মিনমিনিয়ে বলল, উনি হান্টিং অ্যাডলিনের মতো ডার্ক রোমান্টিক বই পড়েন? ইউ, তার মানে কি উনিও ওইসব বেপরোয়া হিরোদের মতো অতিরিক্ত রোমান্টিক? হাই হাই, ওনাকে সামলাতে তো ওনার বইয়ের 12টা-13টা বেঁচে যাবে। পরক্ষণেই নিজের মাথায় নিজেই চাটি মেরে দাঁত দিয়ে জিভ কেটে অরু বলে, ছে, কি সব ভাবছি আমি, তওবা তওবা। ইউনিভার্সিটিতে আজ 100 ইয়ার সেরিমনি, মানে 100 বর্ষ পূর্তি উদযাপন হচ্ছে। আজ কোনো ডিপার্টমেন্টেরই কোনো ক্লাস নেই, সবকিছু জানাই ছিল অরুর। তবুও এক বুক আশা নিয়ে ভার্সিটিতে এসেছিল ও। আকাঙ্ক্ষা একটাই, নিখিল ভাইয়ের একটা নজর দেখা পাওয়া, ঠিক আগের মতোই। কিন্তু সেটা আর হয়নি। সিনিয়রদের কাছ থেকে খোঁজ নিয়ে জানতে পেরেছে নিখিল ভাই আজ আর ভার্সিটিতে আসেনি বললে ভুল হবে, আসতে পারেনি। গতকাল সব রিপোর্ট নষ্ট হয়ে যাওয়ায় আজ আবারও সেগুলো নতুন করে রেডি করতে হচ্ছে তাকে, নয়তো সামনের সেমিস্টারে পুরো দমে ফেল। ওরও অসহায়ের মতো মন মারা হয়ে বলল, নিখিল ভাইয়ের মতো ভালো মানুষের সাথে এমন খারাপ কাজটা কে করলো? সে যাই হোক, নিখিল ভাই যেহেতু আসেনি, ওরও চিন্তা করলো ও বাড়িতে ফিরে যাবে। কাল সারা রাত বাইরে বের করে রেখেছে কৃতিক ওকে, তাই ঘুমটাও চোখে তাজা। না ঘুমানোর দরুন কেমন ঝিমুনি চলে আসছে দু চোখে, চারদিক ঝাপসা লাগছে। মনে হচ্ছে এই বুঝি পড়ে যাব মাথা ঘুরে। অরু আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলো না, হাঁটা ধরলো বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। তবে 2 কদম এগোতেই পথ আটকায় সায়নী। ওর হাতটা শক্ত করে ধরে উচ্ছ্বাসিত মুখে বলে, আই অরু, কোথায় যাচ্ছ? গ্যালারিতে বাস্কেটবল খেলা হচ্ছে, বিশাল টুর্নামেন্ট, তাড়াতাড়ি চলো। যদিও অরুর এসবে বিন্দুমাত্র আগ্রহ নেই, তবুও এগোতেই হলো সায়নীর সাথে। যেতে যেতে সায়নী জানালো, সবাই এই ম্যাচ দেখার জন্য গত 1 মাস ধরে বসে আছে, আর তুমি বাড়ি যাচ্ছ? এই ভার্সিটির প্রাক্তন ছাত্র ভার্সেস পাশের ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্ররা। সায়নীর উচ্ছ্বাসে জোয়ার দিতে অরু নরম সুরে বলল, ও তাই নাকি? গোলাকার বিশাল গ্যালারিতে গিয়ে সায়নী সিটে বসতে বসতে বলল, তার চেয়েও বড় কথা কি জানো, জেকে স্যারও ইউনিভার্সিটির সিনিয়র ছিলেন, আর স্যারও আজ ম্যাচ খেলবেন। তৎক্ষণাৎ সায়নীর দিক থেকে চোখ সরিয়ে সামনে চাইল অরু। দেখতে পেল শুধু কৃতিক একা নয়, সায়র আর অর্ণবও আছে। তাছাড়া ওদের পাশের গ্যালারিতে বসে বসে নিজের প্রিয় বন্ধুদের চেয়ার আপ করে যাচ্ছে এলিসা, সাথে ক্যাথলিনও। চেনা পরিচিত সবাইকে এক ঝলক দেখে নিয়ে ওর মনে মনে বলল, তার মানে ওনারা সবাই এই ভার্সিটির প্রাক্তন শিক্ষার্থী। কি ভাবছ? খেলা শুরু হয়ে গিয়েছে তো। সায়নীর কথায় এবার সত্যি সত্যি খেলা দেখায় মন দিল ওরু। তখন খেলার প্রথম হাফ শেষ হয়েছে মাত্র, সবার মুখেই বিজয়ের হাসি লেগে আছে। কারণ প্রথম হাফেই বাজিমাত করে দিয়েছে কৃতিকেরা। প্রতিপক্ষ টিম বাকি অর্ধেক সময় এই রেকর্ড ভাঙতে পারবে কিনা সন্দেহ। এখন 10 মিনিটের বিরতি পেয়েই সবাই যে যার মতো 1 নম্বর 2 নম্বর সরতে চলে গেল। কেউ কেউ গিয়ে দাঁড়ালো টিমের মানুষের কাছে। বাকি অর্ধেক খেলার জন্য পরামর্শেরও তো একটা ব্যাপার আছে। শুধুমাত্র কৃতিক সবাইকে ছাড়িয়ে উঠে এলো জনসমাগমপূর্ণ গ্যালারিতে। কৃতিক গ্যালারিতে উঠতেই সবাই একযোগে চিল্লিয়ে উঠল। কোনো কিছু শোনা কিংবা দেখার চেষ্টা না করেই ও সোজা গিয়ে বসে পড়ল অরুর পাশে। তারপর এক টান দিয়ে অরুর গলায় পেঁচানো স্কার্ফটা টেনে নিয়ে তোয়ালের মতো করে নিজের চুল আর কপালের ঘাম মুছতে লাগলো নির্বিঘ্নে। বিস্ময়ে বিপর্যয়ে হা হয়ে আছে পুরো গ্যালারি ভর্তি মানুষ। যেন এখানে কোনো বাস্কেটবল ম্যাচ না, বরং রোমান্টিক সিনেমা শুটিং হচ্ছে। অর্ণব, সায়র ওরাও খানিকটা অবাক। সায়র যতটুকু জানে মেয়েটা কৃতিকের 2 চোখের বিষ, তাহলে গ্যালারি ভর্তি মানুষের সামনে কৃতিক এসব করছেটা কি? ওদিকে ওরও পারছে না লজ্জায় মাটির সাথে মিশে যেতে। সকলের ক্রাশবর রাইডার জেকে স্যার এই মুহূর্তে পুরো ক্যাম্পাসের সামনে ও শরীরের ওড়না দিয়ে নিজের মুখমণ্ডলের ঘাম মুছছে। এমন কাহিনীতে চারিদিকে জোড়া জোড়া চোখের দিকে তাকিয়ে ওরুর আত্মনাদ করে বলতে ইচ্ছে করলো, বিশ্বাস করো আমি কিচ্ছু জানি না, এই লোকটা পাগল, মাথায় সমস্যা আছে, তাই তো হুটহাট করে এমন করে আমাকে ফাঁসায়। ওর ভেতরের কান্নাকাটিটিকে 2 পয়সা পাত্তা না দিয়ে গমগমে আওয়াজে কৃতিক বলে, পানিটা দে। অরু এদিক ওদিক তাকিয়ে বলল, আমারটা খাবেন? এখানে আর কেউ আছে? অরু দ্রুত এদিক ওদিক নাসূচক মাথা নাড়িয়ে ব্যাগ থেকে বের করে মামপটটা এগিয়ে দেয়। কৃতিক এক নিঃশ্বাসে পুরোটা পানি শেষ করে আবারও নেমে যায় গ্যালারি থেকে। কৃতিক চলে গেলে অরু নিজের ওড়নাটা ঠিকঠাক করতে ব্যস্ত হয়ে পড়ে।
ওড়নার একাংশ কৃতিকের ঘামে ভিজে আছে। সেখান থেকে খুব সুন্দর একটা চন্দন কাঠ জাতীয় ঘ্রাণ আসছে। ঘ্রাণটা কিসের ভালোভাবে বোঝার জন্য ওর ওড়নাতে নাক ছোঁয়ালো। হ্যাঁ, যা ভেবেছিল তাই। স্ট্যান্ডার্ড পারফিউমের একটা মাতাল করা সুবাস। গন্ধটা নাকে লাগতেই অজানা শিহরণে শরীর ছেয়ে গেল ওর। তখন অপর পাশ থেকে কর্কশ আওয়াজ ভেসে এলো সায়নীর। তুমি জেকে স্যারকে চেনো? না, না মানে, হ্যাঁ মানে। ওরু চোরের মতো মুখ কাঁচুমাচু করছে। দেখো, সায়নী বলল। কি না মানে হ্যাঁ মানে করছো? চিনে থাকলে বলো। ওরু হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলে, উনি আমার ভাই হয়, মানে স্টেপ ব্রাদার। সায়নী বোধ হয় ওরুর জবাবে খুশি হলো, তাই ওর হাত জড়িয়ে ধরে বলল, ইটস ওকে ওরু, আগে বলবে না এই কথা? আমি আরো ভাবলাম কি না কি। খাওয়া দাওয়া হয়ে গেল রে, সারাদিনটা ভালোই চলে গিয়েছে। সবার সাথে অরু আজ বেশ ভালোই আনন্দ করেছে। এতগুলো দিন পর আজকেই প্রথম অরুর মনে হয়েছে যে ও আসলে ইউনিভার্সিটিতে পড়ে। তবে বিপত্তি ঘটেছে বিকেল নাগাদ। ক্যাম্পাসে রাতে কনসার্টের পার্টি থাকলেও অরু সেসবে একদম অভ্যস্ত না, তাই ও সায়নীকে বুঝিয়ে শুনিয়ে বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। অরু শুধু একা নয়, অনেকেই যাচ্ছে আসছে। করিডোরে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়, তাই ও ঠিক করলো বাইরের দিক থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে যাবে। কিন্তু হঠাৎই ওর মনে হলো ও ভিড়ের মাঝে নিখিল ভাইকে দেখল। নিখিলকে দেখা মাত্র ওরও আনমনে বলল, আশ্চর্য, নিখিল ভাই সারাদিনে ভার্সিটিতে এলো না, আর এখন এই সন্ধ্যাবেলা এলেন? আর সাথে ওটাকে। ওরু দূর থেকে আর একটু ভালোভাবে পরখ করে ওদেরকে দেখল। হাজারো ভিড়ের মাঝে এক বিদেশিনীর কোমরে হাত রেখে তার সাথে হাসাহাসি করতে করতে এদিকে এগিয়ে আসছে নিখিল ভাই। দেখলে মনে হবে তারা জনম জনমের প্রেমিক যুগল। তবে এখন আর ওরুর থেকে খুব বেশি দূরে নেই ওরা, বরং অনেক কাছে। হুট করে তখন ওরুর কি হলো কে জানে, চক্রাকার ঘুরতে থাকা বলয়ের মতো ঘুরছিল ওর মাথাটা। চোখের সামনে সুবিশাল ক্যাম্পাসটাকে মনে হচ্ছিল মহাবিশ্বের সব থেকে অন্ধকারতম ব্ল্যাক হোল। ক্ষণিকের মধ্যে মানুষের গিজগিজ হাসাহাসি কথার বাহর সবকিছু ছাপিয়ে কর্ণগহ্বরে বেজে উঠল ঝিন ধরা এক বিরক্তিকর আওয়াজ। আর তারপর হুট করেই মাথা ঘুরে ওখানে অচেতন হয়ে পড়ল ক্লান্ত পরিশ্রান্ত বাঙালি মেয়ে অরু। দীঘল কালো নজর কাড়া ফ্রেঞ্চ বেন্ডনিটা তখন মাটি ছুঁই ছুঁই প্রায়, তবে মাটি আর ছুঁতে পারল না। তার আগেই ওকে শক্ত বাহুডোরে আবদ্ধ করে নিল নিখিল। জনসম্মুখে হুট করে এমন একটা ঘটনা ঘটে যাওয়ায় এক মুহূর্তেই মোটামুটি ক্যাম্পাসের সবাই অরু আর নিখিলকে ঘিরে ধরেছে। সবার চোখের দৃষ্টি আবর্তিত হয়ে আছে অজানা কৌতূহল দ্বারা। সবার মুখেই একটাই প্রশ্ন, কি হলো মেয়েটার? নিখিল যখন অরুকে কোলে তুলে কেবল দাঁড়িয়েছে, ঠিক সেই মুহূর্তে ভিড়ের মধ্য থেকে কেউ বলে উঠল, ডোন্ট টাচ হার। ভেলভেট মেঘের ন্যায় স্মুথ কণ্ঠস্বর, তবে প্রতিটি শব্দতেই উপচে পড়ছে অগাধ কর্তৃত্ব, যেন ওর কোনো একান্ত প্রয়োজনীয় জিনিসকে অন্য কেউ হাত দিয়ে ছুঁয়েছে। অজ্ঞাত কণ্ঠস্বর শুনে ভিড়ের মাঝে উকি দিল নিখিল। তৎক্ষণাৎ এগিয়ে এসে শিকারী বাজ পাখির ন্যায় নিখিলের হাত থেকে ছোঁ মেরে ওরুকে নিয়ে গেল কৃতিক। নিখিল কিছু বুঝে উঠতে পারল না, তাই অবাক দৃষ্টিপাত করল কৃতিকের পানে। তবে কৃতিকের দৃষ্টি ছিল গভীর আর অগ্নিস্ফুলিঙ্গের মতোই জল জলে, যেন দু চোখে দিয়েই ভস্ম করে দিবে নিখিলকে। কৃতিকের মুখের উপর কথা বলা তো দূরে থাক, ওর চোখের দিকেই কয়েক সেকেন্ডের বেশি তাকিয়ে থাকতে পারল না নিখিল। অজান্তেই শুকনো ঢোক গিলে চোখ নামিয়ে নিল নিচে। ভার্সিটিতে ইমার্জেন্সি ট্রিটমেন্টের জন্য যে ক্লিনিক থাকে, তারই একটা ক্যাবিনের ছোট্ট করিডোরে দাঁড়িয়ে আছে কৃতিক। পরনে কোনোই অবধি হাঁটা গোটানো সফেদ শার্ট আর ব্ল্যাক ডেনিম। মাথার লম্বা চুলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে কপালে। ফর্সা মুখটা জিতের তোপের টকটকে লাল হয়ে আছে। এই মুহূর্তে ওকে উদ্ভ্রান্তের মতোই ছন্নছাড়া লাগছে। কৃতিক যখন করিডোরের দেওয়ালে হেলান দিয়ে বুকের উপর দুহাত ভাঁজ করে নিষ্প্রভ চোখে কেবিনের দিকে তাকিয়েছিল, ঠিক তখনই হন্তদন্ত হয়ে ছুটে আসে সায়র। কৃতিকের মুখোমুখি দাঁড়িয়ে উদ্বিগ্ন হয়ে প্রশ্ন ছুড়ে বলে, কি হয়েছে অরুর? ঘুমার খাওয়া দাওয়ার অনিয়মের জন্য প্রেশার ফল করে সেন্সলেস হয়ে গিয়েছে। কৃতিকের নির্লিপ্ত জবাব। সায়র ওর দিকে তিরস্কার করে হাসল, তারপর তাচ্ছিল্যের ধ্বনিতে বলল, সিরিয়াসলি জেকে? মাত্র এই কয়দিনে মেয়েটাকে টর্চার করে আদমারা বানিয়ে ফেললি? তোর অত্যাচারের মাত্রা এতই বেশি ছিল যে মেয়েটা ক্যাম্পাসের মধ্যে সেন্সলেস হয়ে গিয়েছে। ভাব তুই কতটা জঘন্য। আচ্ছা, এই পিচ্চি মেয়েটার সাথে তোর কিসের এত শত্রুতা বলতো আমায়? তাছাড়া যেভাবেই হোক না কেন, ও তোর বোন তো নাকি? সায়ের কথাটা বলতে বাকি,
শক্ত থাবায় শাড়ির কলারটা চেপে ধরতে দেরি হলো না কৃতিকের। বোন কথাটা শোনা মাত্রই দগ্ধ গলিত লাভা যেন হিড়হিড় করে ছড়িয়ে পড়ল কৃতিকের মাথার মধ্যে। ও করিডোরের বিপরীত দেয়ালে শায়রকে চেপে ধরে দাঁতে দাঁত পিষে বলল, খবরদার শায়র, ওকে আমার বোন বলবি না। ও আমার বোন নয়। নিজ বোনের জায়গায় ওর চেহারাটা আমি দুঃস্বপ্নেও ভাবতে পারি না। ও আমার কাছেও পৃথিবীর সব থেকে ইম্পর্ট্যান্ট। ও আমার কি সেটা আমি নিজেও জানি না, তবে এটুকু জানি বাকিটা জীবন ওকে ছাড়া আমি দম নিতেও ভুলে যাব। শায়র চোখ বড় বড় করে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে কৃতিকের বিভৎস মুখের পানে। ঠিক তখনই অন্য দিক থেকে আগমন ঘটে নিখিলের। কৃতিক এক পলক নিখিলের দিকে তাকিয়ে শায়রকে বলল, ওটাকে এক্ষুনি বিদায় কর। শায়র সামনের দিকে যাচ্ছে ঠিকই, তবে ওর মনে চলছে অন্য কিছু। আজ শায়র উপলব্ধি করলো ওর ধারণা সম্পূর্ণ ভুল। কৃতিক অরুকে সবচেয়ে বেশি অপছন্দ নয়, বরং উন্মাদের মতো পছন্দ করে। এই পছন্দকে কি নাম দেওয়া যায়? শুধুই আসক্তি, নাকি সঙ্গীন প্রণয়াসক্তি?